আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি চ্যাপ্টার নিয়ে। এই মুদ্রাস্ফীতি চ্যাপ্টারটা, মুদ্রাস্ফীতি শব্দটা শুনলেই অনেকে আবার একটু কঠিন সব ভাবে নেয়, আবার অনেক সে মুদ্রাস্ফীতির ডেফিনেশন শিখতে গিয়ে বলে এত কঠিন কেন। তাই জন্য আমি বিষয়টাকে একটু সহজভাবে আমার সাধ্যমতো চেষ্টা করব কীভাবে সহজে উপস্থাপন করা যায়। শুরুতে আসি, মুদ্রাস্ফীতি কাকে বলে? মুদ্রাস্ফীতি, যেটাকে ইংরেজিতে বলা হয় ইনফ্লেশন। এই মুদ্রাস্ফীতি সাধারণত আমরা দেখি যে কি যখন কোনো দ্রব্যের দাম বাড়তে থাকে তখন আমরা বলি ওই দ্রব্যের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ঘটেছে বা মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে। এখন যদি দেখা যায় যে কি আমাদের দেশে সাধারণত পেঁয়াজের ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম 30 টাকা থেকে 1,60,000 টাকায় চলে যায়, আবার এক সপ্তাহ বা 10 দিন পর সেটা আবার 30 টাকায় চলে আসে। আবার কিছু দ্রব্যের ক্ষেত্রে দেখা যায় যেমন চাউলের দাম যদি বলি, যে চাউলের দাম মনে করো আজ থেকে 1 বছর আগে ছিল 70 টাকা, হঠাৎ করে সেটা বাড়ে না, দেখা যাচ্ছে ক্রমাগত সেটার মধ্যে 72 টাকা, এর কিছুদিন পরে গিয়ে দেখা যাচ্ছে সেটা 73 টাকা, এভাবে এটা আস্তে 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 বাড়তেই থাকে, কিন্তু কখনো আর কমে না। তাহলে এই যে দুইটি দ্রব্যের ক্ষেত্রে আমার দাম বৃদ্ধির প্রবণতা কিন্তু দুই রকম, একটা হঠাৎ করে বাড়ে আবার হঠাৎ করে কমে যায়, যেমন পেঁয়াজটা বললাম। আর চাউলের ক্ষেত্রে দেখলাম দেখি হঠাৎ করে বাড়ে না, তবে ক্রমাগতভাবে এটা বাড়তেই থাকে, এটা কমে না। তাহলে কোনটাকে মুদ্রাস্ফীতি বলবো? যখন কোনো দ্রব্যের দাম ক্রমাগতভাবে বাড়তে থাকে এবং সেই বাড়াটা মিনিমাম 1 বছর পর্যন্ত চলতে থাকবে, মিনিমাম কত? 1 বছর, তখন সেটাকে আমরা মুদ্রাস্ফীতি হিসেবে ধরে নিব। আর যেমন চাউলের ক্ষেত্রে যেটা দেখি এটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, সুতরাং এটা মুদ্রাস্ফীতি। আর পেঁয়াজের বেলা যেটা দেখলাম যে হঠাৎ করে 30 টাকার পেঁয়াজ 60 টাকা হয়ে গেল, এক সপ্তাহ পর ব্যবধানে আবার সেটা কমে গেল, তাহলে কোনো দ্রব্যের দাম হঠাৎ করে বাড়লে বা হঠাৎ করে কমে গেলে এক্ষেত্রে এটাকে আমরা মুদ্রাস্ফীতি বলতে পারি না। তাহলে আমরা মুদ্রাস্ফীতি কাকে বলবো? কোনো দ্রব্যের দাম সাধারণত 1 বছরে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে তখন তাকে মুদ্রাস্ফীতি বলা হয়। ঠিক আছে, এবার আমি পাশাপাশি মুদ্রাস্ফীতির পাশাপাশি মুদ্রা সংকোচনটাও একটু আলোচনা করি। তাহলে মুদ্রাস্ফীতি মানে দ্রব্যের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়া, ঠিক তার বিপরীত অবস্থা, অর্থাৎ মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা হচ্ছে মুদ্রা সংকোচন, অর্থাৎ দ্রব্যের দাম ক্রমাগত হ্রাস পেতে থাকা। এখন মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের পিছনে প্রধান কারণটা হচ্ছে কি, যখন দেশের অর্থনীতিতে অর্থের যোগান বেশি হয়, দ্রব্যের যোগান অপেক্ষা অর্থের যোগান বেশি হয়, তখন মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। আবার বিপরীতভাবে অর্থের যোগান যদি কম হয়, দ্রব্যের যোগান যদি বেশি হয়, সেক্ষেত্রে মুদ্রা সংকোচন দেখা দেয়। কথা বুঝে আসছে? একটার বিপরীত, অর্থের যোগান বেশি দ্রব্যের যোগান কম, সেক্ষেত্রে হবে মুদ্রাস্ফীতি। আর যখন অর্থের যোগান হবে বেশি দ্রব্যের যোগান হবে কম, তখন সেক্ষেত্রে হবে মুদ্রা সংকোচন। দুটাকে আমি পাশাপাশি আলোচনা করছি যাতে বুঝতে সুবিধা হয়। এবার আসেন, এই মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের কারণে কোন কোন জায়গায় এফেক্ট পড়ে বা পার্থক্যটা আরও কী কী পার্থক্য পরিলক্ষিত হয়। বিনিয়োগ, যদি দেশে মুদ্রাস্ফীতি বিরাজ করে তখন সেটা অর্থনীতির জন্য একদিক দিয়ে মঙ্গলজনক, কারণ যারা বিনিয়োগকারী, উদ্যোক্তা, উৎপাদনকারী, তারা অতি মুনাফার আশায় উৎসাহিত হয়ে দেশে বিনিয়োগ করবে, তাহলে বিনিয়োগ বৃদ্ধি পাবে। আর মুদ্রা সংকোচনের বেলায় যেহেতু দ্রব্যের দাম ক্রমাগত হ্রাস পেতে থাকে, তখন সেক্ষেত্রে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হয়, কারণ তাদের মুনাফার পরিমাণ কমে যায়। সেজন্য মুদ্রা সংকোচনের বেলায় বিনিয়োগ কম হয়। এখানে একটা কথা বলে রাখি যে কতটুকু মুদ্রাস্ফীতি সহনীয়। মুদ্রাস্ফীতির অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে মৃদু যেটা মুদ্রাস্ফীতি বলে,
মানে আস্তে আস্তে বাড়া। এই মৃদু মুদ্রাস্ফীতিটা হলো সহনীয় মুদ্রাস্ফীতি। আর কোনটা বেশি ক্ষতিকর বা মানুষের জনজীবনের জন্য অতিষ্ঠ হয়ে যায়, যেটাকে বলা হয় হাইপার ইনফ্লেশন, মানে অতিমাত্রায় যদি দ্রব্যের দাম বেড়ে যায় তখন সেটা মানুষের জীবনযাত্রায় অসহনীয় করে তোলে, এটা অর্থনীতির জন্য মঙ্গলজনক নয়। যেমন দ্রব্যের দাম যদি লাফিয়ে লাফিয়ে বাড়ে, এই যে যেমন সয়াবিন তেলের দাম 1 লাফে 100 টাকা থেকে প্রায় 200 টাকা হয়ে গেল, তাহলে এটা মানুষের জীবনযাত্রার মানের মধ্যে একটা আঘাত করবে, কারণ মানুষের ইনকাম তো হঠাৎ করে ডবল হয়ে যায় নাই। এই জন্য মৃদু মুদ্রাস্ফীতিটা ভালো, তবে হাইপার ইনফ্লেশন বা লাফিয়ে লাফিয়ে যেটা দাম বাড়ে অতিমাত্রায়, সেটা কিন্তু ভালো নয়। তাহলে বিনিয়োগের ক্ষেত্রে কেন বললাম, বিনিয়োগ হচ্ছে যে কি মুদ্রাস্ফীতির বেলায় বিনিয়োগকারীরা অতি মুনাফার আশায় উৎসাহিত হয়ে বিনিয়োগ বৃদ্ধি করবে, আর মুদ্রা সংকোচনের বেলায় যেহেতু দ্রব্যের দাম কম থাকে সেক্ষেত্রে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হয়, বিনিয়োগ কম হয়। দেন যদি অর্থের মূল্যের কথা আসি, মুদ্রাস্ফীতির বেলায় অর্থের মূল্য হ্রাস পায়, আর মুদ্রা সংকোচনের বেলায় অর্থের মূল্য বৃদ্ধি পায়। বিষয়টা কীরকম, যখন দেশে মুদ্রাস্ফীতি বিরাজ করে, মানে দ্রব্যের দাম বেড়ে যায়, মনে করেন আজকে থেকে 1 বছর আগে চাউলের দাম ছিল 1 কেজি 40 টাকা, তাহলে সেক্ষেত্রে 100 টাকার নোট নিয়ে বাজারে গেলে 2.5 কেজি চাল পাওয়া যেত। এখন যদি চালের দাম হয় 70 টাকা, তাহলে ঠিক 100 টাকার নোট নিয়ে বাজারে গেলে এখন 1.5 কেজি চাল পাওয়া যাবে। তাহলে 100 টাকার নোট কিন্তু 100 টাকা ঠিকই আছে, কিন্তু চাউলের দাম বৃদ্ধির কারণে 100 টাকার ওই নোট দিয়ে আগের সমান 2.5 কেজি চাউল কিনা যাচ্ছে না, কিনা যাচ্ছে 1.5 কেজি চাউল। তার মানে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। তো অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়াকে বলা হয় অর্থের মূল্য হ্রাস পাওয়া। আর মুদ্রা সংকোচনের বেলায় যখন দ্রব্যের দাম কমে তখন ঠিক তার বিপরীত অবস্থা, তার মানে অর্থের মূল্য বেড়ে যায়। কারণ বিপরীত অবস্থা মানে মনে করো আজকে 70 টাকা, গত বছর চালের দাম ছিল সাপোজ 70 টাকা, আজকে সেটা যদি হয়ে যায় 40 টাকা, তাহলে গত বছর 70 টাকা চাউল কেনার জন্য 100 টাকার নোট নিয়ে বাজারে গেলে হয়তো 1.5 কেজি চাল পাওয়া যেত, আর এখন 40 টাকা হওয়ার কারণে 100 টাকার নোট নিয়ে বাজারে গেলে 2.5 কেজি চাল পাওয়া যাচ্ছে। তার মানে ওই 100 টাকার নোটের পারচেসিং পাওয়ার বেড়ে গেছে, অর্থের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে। আর অর্থের ক্রয় ক্ষমতা বাড়া মানে হচ্ছে অর্থের মূল্য বৃদ্ধি পাওয়া। তাহলে মুদ্রা সংকোচনের বেলায় যেহেতু দ্রব্যের দাম কমে সেই জন্য অর্থের মূল্য বাড়ে, আর মুদ্রাস্ফীতির বেলায় দ্রব্যের দাম যেহেতু বাড়ে সেজন্য অর্থের মূল্য কমে। তারপরে উৎপাদনের ক্ষেত্রে দেখবে যে কি মুদ্রাস্ফীতির বেলায় যদি এটা মৃদু মুদ্রাস্ফীতি চলমান থাকে তাহলে সেক্ষেত্রে বিনিয়োগকারীরা উৎসাহিত হবে এবং উৎপাদনের পরিমাণ বাড়বে। আর মুদ্রা সংকোচনের বেলায় যেহেতু দ্রব্যের দাম ক্রমাগত কমে সেক্ষেত্রে তারা মুনাফার আশায় কম করতে পারে বা মুনাফা কম হয়, সেজন্য উৎপাদনও কম হয়। তারপরে সামগ্রিক চাহিদা, মুদ্রাস্ফীতির বেলায় সামগ্রিক চাহিদাটা বৃদ্ধি পায়। সামগ্রিক চাহিদা বলতে একটা দেশের সব নাগরিকের চাহিদাকে একসাথে যোগ করে যেটা হয় সেটা হলো কি সামগ্রিক চাহিদা। তো মুদ্রাস্ফীতির বেলায় সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, আর মুদ্রা সংকোচনের বেলায় সামগ্রিক চাহিদা হ্রাস পায়। কথাটা আরেকটু ক্লিয়ার করি, সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়া মানে আমাদের যদি চাহিদা বাড়ে, বাজারে যে পরিমাণ দ্রব্যের যোগান আছে তার তুলনায় যদি আমাদের চাহিদা বেশি হয় তাহলেই তো বাজারে দ্রব্যের দাম কম বাড়বে। এটা ঘটে সাধারণত মুদ্রাস্ফীতির বেলায়। আর মুদ্রা সংকোচনের বেলায় বাজারে দ্রব্যের যোগান আছে ঠিকই, পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও আমাদের পকেটে টাকা নাই বলে আমরা দ্রব্যটা কিনতে পারতেছি না, মানে আমাদের চাহিদা কমে গেছে। সেজন্য মুদ্রা সংকোচনের বেলায় সামগ্রিক চাহিদা কি হয়, কম হয়। কর্মসংস্থান, মুদ্রাস্ফীতির বেলায় যেহেতু মৃদু মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য মঙ্গলজনক, আর এই মৃদু মুদ্রাস্ফীতিতে উৎপাদনকারীরা উৎপাদন বৃদ্ধি করে, বিনিয়োগ বৃদ্ধি করে, বিনিয়োগ বাড়াইতে গেলে উৎপাদন বাড়াইতে গেলে তাকে মানুষের কর্মসংস্থান বাড়াইতে হবে। তাহলে মৃদু মুদ্রাস্ফীতির বেলায় মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পায়, যেহেতু উৎপাদনকারী উৎপাদন বৃদ্ধি করে, উৎপাদন বাড়াইতে গেলে তার কি লাগবে, শ্রমিক বা মানুষ লাগবে। তাহলে মানুষ লাগা মানে হচ্ছে মানুষের কর্ম বাড়া। তাহলে মুদ্রাস্ফীতির বেলায় মৃদু মুদ্রাস্ফীতির বেলায় কর্মসংস্থান বাড়ে,
আর মুদ্রা সংকোচনের বেলায় উৎপাদনকারী আগের থেকে উৎপাদন আরও কমাই ফেলবে। উৎপাদনকারী যদি উৎপাদন কমাই ফেলে তাহলে তার আগে যারা কাজ করতো তাদের অনেকেরই তো চাকরি চলে যাবে, তার মানে বেকারত্ব বাড়বে। মুদ্রা সংকোচনের বেলায় কী বাড়ে? বেকারত্ব বাড়ে। আর মুদ্রাস্ফীতির বেলায় বাড়ে কর্মসংস্থান। তারপরে অর্থনৈতিক অবস্থাটা কীরকম হবে? যদি দেশে মৃদু মুদ্রাস্ফীতি বিরাজ করে তাহলে দেশে দেখা যাবে দেখি উৎপাদনকারী উৎপাদন বাড়াবে, উৎপাদন বাড়লে মানুষের কর্মসংস্থান বাড়বে, মানুষের কর্মসংস্থান বাড়লে মানুষের আয় বাড়বে, মানুষের আয় বাড়লে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। ঠিক তার বিপরীত অবস্থা হচ্ছে মুদ্রা সংকোচনের বেলায়। মুদ্রা সংকোচনের বেলায় দেখা যাচ্ছে দেখি যদি মুদ্রা সংকোচন সৃষ্টি হয় তাহলে উৎপাদনকারী তার উৎপাদন কমাবে, উৎপাদন কমলে তোমার বেকারত্ব বাড়বে, বেকারত্ব বাড়া মানে হচ্ছে দেখি দেশে মন্দা অবস্থা সৃষ্টি হওয়া, মানুষের আয় কমে যাওয়া, দেশে মন্দা অবস্থা সৃষ্টি হওয়া। তাহলে প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে কোনটি সহায়ক? মৃদু মুদ্রাস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহায়ক, মুদ্রা সংকোচন অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহায়ক নয়। এবার যদি সর্বোপরি সর্বশেষ মানুষের জীবনযাত্রার মান নিয়ে কথা বলি, মানুষের জীবনযাত্রার জন্য কোনটি সহায়ক? মৃদু মুদ্রাস্ফীতি এটা মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য সহায়ক, কিন্তু মুদ্রা সংকোচন মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য সহায়ক নয়। তবে আবার বলে রাখি যে মুদ্রাস্ফীতি এটা সহনীয় পর্যায়ে থাকাটাই ভালো। কতটুকু পর্যন্ত সহনীয়? বিভিন্ন অর্থনীতিবিদদের মতে সর্বোচ্চ 10% পর্যন্ত দ্রব্যের দাম বৃদ্ধিকে সহনীয় বলা হচ্ছে। এর থেকে বেশি যদি দ্রব্যের দাম বাড়ে সেটা অসহনীয় হয়ে উঠবে। সেজন্য মৃদু মুদ্রাস্ফীতিটাই কাম্য, তবে অতিরিক্ত মুদ্রাস্ফীতি বা হাইপার ইনফ্লেশন এটা কাম্য নয়। ঠিক আছে, এবার আসি মুদ্রাস্ফীতির বিভিন্ন প্রকারভেদ। মুদ্রাস্ফীতি কী কী কারণে সৃষ্টি হয় সেটার উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। তার মধ্যে তোমাদের এই একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অথবা এইচএসসি আলিম পরীক্ষার জন্য দুইটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, আর একটা হচ্ছে যোগান ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি মানে হচ্ছে যে কি, যদি বাজারে মানুষের সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদা বেড়ে যায়, তখন সে অবস্থায় দ্রব্যের দাম বাড়বে। কারণ উৎপাদনকারী যে পরিমাণ দ্রব্য উৎপাদন করতেছে তার থেকে যদি মানুষের চাহিদা বেশি থাকে সেই সুযোগে বিক্রেতা কী করবে? দ্রব্যের দাম বাড়াবে। এটাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আবার অন্যদিকে যিনি উৎপাদনকারী দ্রব্যটা উৎপাদন করতেছে তার যদি উৎপাদন খরচ বেড়ে যায়, মনে করুন একজন কলমের উৎপাদনকারী, তার কলম তৈরির জন্য যে উপাদানগুলো লাগে, এই যে বাইরে যে কাবার ভিতরে যে কালি ইত্যাদি হলো তার উপাদান, এবং শ্রমিক এগুলো হচ্ছে তার উপাদান। এই উপাদানগুলোর পিছনে যদি তার খরচটা বেড়ে যায় তাহলে অবশ্যই তাকে দ্রব্যের দাম বাড়াতে হবে। ঠিক আছে, তাহলে উৎপাদন খরচ বৃদ্ধির কারণে দ্রব্যের দাম বেড়ে যাওয়া বা মুদ্রাস্ফীতি সৃষ্টি হলে তাকে বলা হবে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই দুইটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দুটো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। চিত্রটা খেয়াল করেন। এই চিত্রটার মধ্যে লম্বককে দাম দেখানো হয়েছে, দ্রব্যের দাম, আর ভূমিয়ককে দেখানো হয়েছে উৎপাদনের পরিমাণ, কোয়ান্টিটি। প্রথমে এখানে যোগানকে স্থির ধরে নেওয়া হয়েছে, এই জন্য যোগান রেখাটা লম্বকের সমান্তরাল। এখানে প্রথম চাহিদা রেখা হলো D1। এই D1 চাহিদার বেলায় এ বিন্দুতে চাহিদা রেখা D1 যোগান রেখা এসকে ছেদ করেছে, তার মানে ভারসাম্য অর্জিত হয়েছে। এক্ষেত্রে ভারসাম্য দাম হচ্ছে P1 আর পরিমাণ ধরে নিলাম Q0। এরপরে যদি বাজারে মানুষের চাহিদা সামগ্রিকভাবে চাহিদা বেড়ে যায়, বেড়ে যদি D1 থেকে D2 হয় তাহলে ভারসাম্য অর্জিত হবে B বিন্দুতে। এক্ষেত্রে উৎপাদনকারী কিন্তু উৎপাদনের পরিমাণ বাড়ায় নাই, উৎপাদন স্থির, মানে যোগান স্থির, কিন্তু দাম বৃদ্ধি করে ফেলেছে, দাম বাড়িয়ে দিয়েছে। তাহলে দাম বৃদ্ধি পেয়ে P1 থেকে P2 হলো। তাহলে এই যে চাহিদা বৃদ্ধির কারণে, চাহিদা D1 থেকে D2 বৃদ্ধির কারণে দাম যে P1 থেকে P2 পরিমাণ বেড়ে গেল, এটাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই তাহলে P1 P2 পরিমাণ, এটা হলো কি? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ঠিক একইভাবে যদি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কথায় যাই, এখানেও লম্বককে দাম, ভূমিয়ককে পরিমাণ দেখানো হয়েছে। প্রাথমিকভাবে চাহিদা D0, এই চাহিদা রেখাটা স্থির, চাহিদা রেখাটা কি? স্থির,
এবং প্রাথমিকভাবে যোগান ছিল S0। এই S0 এবং D0 পরস্পর ছেদ করেছে এ বিন্দুতে, তাহলে এ বিন্দু হলো ভারসাম্য বিন্দু, সেখানে ভারসাম্য পরিমাণ হচ্ছে Q0 আর দাম হচ্ছে P0। এরপরে মানুষের সামগ্রিক চাহিদার কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু যিনি উৎপাদনকারী বা প্রডিউসার, ওনার উৎপাদন খরচ বেড়ে গেছে, যার কারণে সে আগের থেকে উৎপাদনও কমিয়ে দিয়েছে কিন্তু দ্রব্যের দাম বৃদ্ধি করেছে। তাহলে এক্ষেত্রে তার নতুন করে যোগান রেখা, মানে যোগান কমানোর পরে যোগান রেখা হলো S1। এই S1 যোগানের বেলায় ভারসাম্য বিন্দু হলো বি বিন্দুতে তার নতুন উৎপাদন হচ্ছে Q1 আর নতুন দাম নির্ধারণ করলো P1। তাহলে তার অভ্যন্তরীণ উৎপাদন খরচ বৃদ্ধির কারণে সে উৎপাদনের পরিমাণ আগের থেকে কমিয়ে দিয়েছে Q0 থেকে Q1-এ, আর ওদিকে দাম বাড়িয়ে দিয়েছে P0 থেকে P1-এ। তাহলে এখানে শুধুমাত্র চাহিদার কোনো পরিবর্তন হয় না, খেয়াল করবেন, শুধু যোগানের পরিবর্তন হয়েছে। যোগানের পরিবর্তনের কারণে দাম যে বেড়েছে P0 থেকে P1, এটাকেই বলা হয় ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই দুইটা চিত্র খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দুইটা চিত্র থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন বোর্ড পরীক্ষায় থাকবে ইনশাল্লাহ। তাহলে আজকে পর্যন্ত এতটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।